ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অনার্স একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস পঞ্চম শ্রেণীর বাংলা। আমরা প্রত্যেকটা ক্লাসে তিনটা করে গল্প, দুইটা গল্প, একটা কবিতা পড়াচ্ছি। দেখো, ফেব্রুয়ারির গান হচ্ছে, লিখছে কে? লুৎফর রহমান। দোয়েল কোয়েল ময়না কোকিল। দেখো যে লুৎফর রহমান এই ফেব্রুয়ারি গান কবিতাটা লিখছে। দোয়েল কোয়েল ময়না কোকিল সবার আছে গান, পাখির পাখির গানে, পাখির সুরে মুগ্ধ সবার প্রাণ। এই যে পাখির গান, তারপর পাখির সুর, এগুলোতে সবাই আমরা মুগ্ধ হয়ে যাই, কারণ পাখির ডাকাডাকি শুনলে বা পাখির গান শুনলে আমাদের মনটা কিন্তু ভরে ওঠে বা সবার ভালো লাগে। সাগর নদীর উর্মি মালার, মন ভোলানো সুর। সাগর নদীর উর্মি মালার, সাগর এবং নদী এদেরও কিন্তু একটা মানে অর্থাৎ সাগরের যে পানি, এরও একটা শব্দ আছে, সেইটি হচ্ছে সুর। নদী হচ্ছে স্রোত, স্রোত, কি লিখছে স্যার? স্রোতধ্বনি স্রোত। সাগর, হ্যাঁ হ্যাঁ, স্রোতধ্বনি সাগর। সমুদ্রর। তারপর ছায়ায় পাহাড়, সুরের বাহার, ঝর্ণা প্রকৃতিতে, বাতাসে তার প্রতিধ্বনি, গ্রীষ্ম বর্ষা শীতে। অর্থাৎ এই যে বাতাসে তার প্রতিধ্বনি, এটা কখন হয়? গ্রীষ্মে হয়, বর্ষা হয় এবং শীতে। এই ঋতুগুলোর কথা বলেছে। তারপরে গাছের গানে, মুগ্ধ পাতা, মুগ্ধ স্বর্ণলতা। স্বর্ণলতা চিনো তো? যে এক ধরনের গাছ আছে যেগুলো আরেকটা গাছের উপরে জন্মে, কালারটা হচ্ছে সোনালী কালারের, এই জন্য বলছে স্বর্ণলতা। ছদ্ম সুরে, ফুলের সাথে প্রজাপতির কথা। এই যে ফুলগুলোর সাথে দেখবা, ফুল যেখানে আছে সেখানে প্রজাপতি ফুলে ফুলে ঘুরে বেড়ায়, তা প্রজাপতির কথা, সে কথা বলছে। ফুল পাখি নই, ফুল পাখি নই, নাইকো পাহাড়, ঝর্ণা সাগর নই, মায়ের মুখের মধুর ভাষায় মনের কথা কই। এই যে মায়ের মুখের মধুর ভাষা, আমরা যখন ছোট ছিলাম, জন্মগ্রহণ করছি, তার কিছুদিন পরে আমরা এই যে মায়ের মুখের কথা শুনেই কিন্তু আমরা বড় হয়েছি বা ভাষা শিখছি। বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান। অর্থাৎ এই যে বাংলা ভাষা, এটা আমাদের মনের ভাষা। এটাই হচ্ছে শহীদ ছেলের গান। মানে যারা শহীদ হয়েছিল, এই যে এই দেশ মুক্তিযুদ্ধ সময় যারা শহীদ হয়েছিল তাদের কথা বলছে। আম আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। ওই যে 21শে ফেব্রুয়ারি যখন আসে, আমরা গান গাই। একুশে 21শে ফেব্রুয়ারি গান গাই না? তো সেই কথাই এখানে বলছে যে বাংলা, বাংলা আমার মায়ের ভাষা, শহীদ ছেলের দান। বাংলা মায়ের ভাষা পাইছি কি কারণে? ওই যে যারা শহীদ হয়েছে তাদের কারণেই আমরা পেয়েছি। আমরা, তারপর আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান। ওই যে আমরা গানটা শুনি যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি গানগুলো আমরা গেয়ে থাকি। তো এরপরে আছে কি, কবিতাটির মূল ভাব জেনে নেই। অর্থাৎ 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির একটা স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র সমাজ এই দিনে আন্দোলন শুরু করে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়, ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার তখন গুলি চালায়। সালাম বরকত, শফিক জব্বার ও আরো অনেকে, এই যে সালাম বরকত, শফিক জব্বার, আরো অনেকেই শহীদ হন। ওই ঘটনা আহ ওই ঘটনাটা অবলম্বন করে কবি লুৎফর রহমান কি করছে? লুৎফর রহমান রিটন ফেব্রুয়ারির গান কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়। এরপর, স্যার, শব্দার্থগুলো কি আমরা পড়তে পারবো? হ্যাঁ পড়ো, শব্দার্থগুলো তোমরা পড়ো। স্যার, পড়ো কে আগে বুসরা। বলবে? বুসরা তুমি, বুসরা 1 না 2 তুমি? আমি টু। পড়ো তুমি, 2 পড়ো। জি স্যার। মুক্ত, বিমোহিত। স্যার, সবগুলো পড়বো?
হ্যাঁ, তুমি শব্দার্থ সবকটা পড়ো, আরেকজনকে আরেকটা দেবানে। জি স্যার। মুক্ত, বিমোহিত, উর্মি, নদী ও সাগরের ঢেউ, হুম। উর্মিমালা, হুম। ঢেউগুলো, হুম। প্রচ্ছিনি, হুম। নদী, হুম। সমুদ্র দূর, হুম। সমুদ্র, সমুদ্র, সমুদ্র সাগর, হুম। পাহাড়, হুম। সৌন্দর্য, হুম। স্বর্ণলতা, হুম। সোনালী রঙের বনলতা, হুম। প্রতিধ্বনি, হুম। ধ্বনি পুনরায় ফিরে হুম। আসা। হুম। আরাধ্যা, যে 3 নাম্বারটা আছে না, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। হ্যাঁ স্যার। বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। গ্রীষ্মকালে ফলের বাহার দেখা যায়। সাত সমুদ্র, 13 নদী পার হওয়া চারটেখানি ব্যাপার না। হুম। স্রোতস্বিনীতে ভেসে চলেছে পাল তোলা নৌকা। রংধনুর মন ভোলানো রং, এ আকাশ রঙিন হয়েছে। সকল মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি। আচ্ছা, এখানে কিছু সঠিক শব্দ আছে, এটার উত্তরটাই করতে হবে। তোষরা। স্যার সঠিক উত্তর বলবো? হ্যাঁ, প্রশ্ন পড়বা, সঠিকটা বলবা। মনের কথা কিভাবে বলবো? উম, হুম। মায়ের ভাষায়। হুম। পাখির গানে সবার প্রাণ কেমন হয়? হুম। মুগ্ধ। হুম। নদীর অপর নাম কি? হুম। স্রোতস্বিনী। হুম। ফুলের সাথে কে কথা বলে? হুম। আহ প্রজাপতি। প্রজাপতি। হুম। ফেব্রুয়ারি গান কাদের রক্তে লেখা? হুম। ভাইয়ের। হুম। আচ্ছা, এরপরে এই যে কবি পরিচিতি, কবি পরিচিতিটা সোহা। কবির জন্মসাল, মৃত্যুসাল এগুলো মনে রাখবা, কিন্তু এগুলো আসে পরীক্ষায়। লুৎফর রহমান লিটন 1961 সালের 1 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। হুম। বিচিত্র বিষয়ে ছড়া ও কবিতা রচনা করে তরুণ বয়সেই তিনি হুম। পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। হুম। ছড়া ছাড়াও তিনি গল্প উপন্যাস লেখেন। এরই হুম। স্বীকৃতিরূপ 2007 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। হুম। টেলিভিশনের উপস্থাপক হিসেবেও তিনি খ্যাতিমান। হুম। তার উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ ধুত্তুরি, ঢাকা আমার ঢাকা, হুম। ছড়াও ছবিতে মুক্তিযুদ্ধ, ভূতের বিয়ের নিমন্ত্রণে, বাচ্চাদের কাণ্ড কারখানা ইত্যাদি। হুম। আচ্ছা, শখের মৃৎশিল্প দেখো। এরপরে বাকি রয়েছে হলো বুশরা ওয়ান। শখের মৃৎশিল্পের মধ্যে হ্যাঁ, কি আছে দেখো। মৃৎশিল্প কিন্তু সুন্দর একটা গল্প। হ্যাঁ। শিল্প চ্যাপ্টারটা কিন্তু সুন্দর আছে। হ্যাঁ। হ্যাঁ, শখের মৃৎশিল্প দেখো। গ্রামের নাম আনন্দপুর, একটা গ্রাম, তার নাম ছিল আনন্দপুর। মামার বাড়ি, কথায় আছে মামার বাড়ি রসের হাড়ি। আসলেই তাই, মানে একটা কথায় বলছে যে মামার বাড়ি রসের হাড়ি। আসলেই তাই। পড়া নেই ওখানে, মামা বাড়ি গেলে কোনো পড়া থাকে না, বাধা থাকে না। সেখানে খুশি, ঘুরে মানে খুশিতে ঘুরে বেড়ানো যায়। যা খুশি খাও, অর্থাৎ যা তুমি যা ইচ্ছা তাই করবে, ওখানে তোমাকে কোনো বাধা দেবে না, সেটাই বলছে। এই তো মামার বাড়ি। গেল বছর পহেলা বৈশাখের ছুটিতে গিয়েছিলাম আনন্দপুর। সেখানে সেখানে পহেলা বৈশাখ মেলা বসে। পহেলা বৈশাখ কি বসে? মেলা বসে। মামা বললেন তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। মামা বলল কি, তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আচ্ছা, আমরা ছিলাম 4 জন। আমি, মামাতো ভাই মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট 2 তাজিন। মেলা বসে সকালে, সকালেই মেলাটা শুরু হয়। আমরা একটু দেরি করেই গেলাম। মামা বেশ মজার মানুষ। কাঁধে ঝোলানো একটা ব্যাগ, কাঁধে ঝোলানো একটা ব্যাগ নিছে। তাতে থাকে ছবি আঁকার জিনিসপত্র, সেখানে সেটা ছবি আঁকার জিনিস থাকে। থাকে একটা বাঁশি, আবার বাঁশিও থাকে। পড়েন ঢাকার চারুকলা ইনস্টিটিউটে। সে ঢাকা চারুকলা ইনস্টিটিউটে পড়ে। মেলার একটু কাছে পৌঁছাতেই শুনতে পেলাম নাগরদোলনার
কি ক্যাচর ক্যাচর শব্দ, নাগরদোলনা যখন ঘোরে তখন একটা শব্দ হয়, একটা ক্যাচর ক্যাচর শব্দ হয়। হ্যাঁ, দেখলাম বাঁশের তৈরি কুলো, ডালা, ঝুড়ি, তারপর হচ্ছে চালুন, মাছ ধরার চাই, তারপর হচ্ছে খালুই, মানে খালুই মানে কি, যেটা মাছ ধোয়, কেটে মাছ ধোয়, এসের মতো খালুই থাকে। আরো কত কি বসেছে আহ বাঙ্গি, তারপর ওই যে ওখানে বসে বাঙ্গি আছে, তরমুজ আছে, তারপর আছে মুড়ি মুড়কি, জিলাপি, আরো বাতাসার দোকান সারি সারি ভাবে, ওই যে বাতাসের দোকান সারি সারি ভাবে তারা বইছে। আর একটু এগোতেই দেখতে পেলাম কত রঙের কত বর্ণের বিচিত্র সব মাটির হাঁড়ি, কত রঙের কত বর্ণের বিচিত্র সব মাটির হাঁড়ি দেখলো, ফুল পাতা, গাছের ছবি আঁকা, সেসব রয়েছে। ঘোড়া মাটির ঘোড়া আছে, হাতি, তারপর হচ্ছে ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। ওই যে ঘোড়া, ষাঁড়, এগুলো মাটি দিয়ে তৈরি করছে এবং নানা আকারের পুতুল ছিল। আমার চোখ পড়লো কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের হাড়ি? মামা বললেন, এটা শখের হাড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। তাছাড়া শখের যে কোনো জিনিসেই তো সুন্দর। আমাদের মানে আমরা দুটি শখের হাড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশেই আহ ঘোলা চোখে চেয়ে আছে এক চকচকে রূপালী ইলিশ, পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। তোমরা মানে একটা মাটির ইলিশও কিনলাম, মানে ওরা একটা ইলিশ মাছের ছবি দেখছে, সেইটা ওরা কিনছে। হ্যাঁ, ইলিশের ছবি, ওইটাও তারা কিনলো। হারাই ফেললাম। মেলায় এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এই কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশে কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস, যেমন কলস, হাঁড়ি, সরা, তারপর হচ্ছে বাসন কোসন, পেয়ালা, সুরাই, তারপর হচ্ছে মটকা, জালা, পিঠে তৈরির নানা হাঁস, আরো কত কি। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে সব মাটি দিয়ে এই কাজ হয়, মানে কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। এ ধরনের মাটি বেশ আঠালো। দোআঁশ মাটি তখন তেমন আঠালো নয়। আর বেলে মাটি তো মানে ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। এঁটেল মাটি হলেই যে তা দিয়ে শিল্পের কাজ করা যাবে তাও নয়, এজন্য অনেক যত্ন আর শ্রম দরকার। হাতের দেখো নৈপুণ্য ও কারিগরি জ্ঞান। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এই কাজ করে আসছে। বংশ পরম্পরায় মানে কি, ধরো একজনের বাবা করছে, তার বাবা করছে, এরকম ভাবে বংশ পরম্পরা। তারপরে হলো আবার এ কাজের জন্য প্রয়োজন কিছু ছোটখাটো উম যন্ত্রপাতি, সরঞ্জাম। সবকিছুর আগে যেটা দরকার তা হলো একটা কাঠের চাকা। এই চাকায় নরম মাটির তাল লাগিয়ে নেন কুমাররা। তারপর চাকাটি জোরে ঘোরান আর হাত দিয়ে মাটির তাল ধরেন। মাটির তাল মানে কি, যেদিকে ঘোরে ওই তালে তালে কাজ করে। হ্যাঁ, এভাবে নানা আকারে মাটির পাত্র ও নানা জিনিসপত্র তৈরি করে কুমাররা। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি, তারপর হচ্ছে ছোট কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখেছো, রং দেখেছো, এই সবেই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মনে করে তারা মন থেকে আঁকে, এই নকশাগুলো তারা মন থেকেই আঁকে। আর রং তৈরি করেন শিম, তারপর হচ্ছে সেগুন পাতার রস, কাঁঠাল গাছের
বাকল দিয়ে, তারা এগুলো দিয়ে রং তৈরি করে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। আজকাল বর্তমানে বাজার থেকে রং কিনে লাগায়, কিন্তু আগে তো আর এই বাজারে তারা রং কিনতে পেতো না, অনেক আগের কথা এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে মেলা থেকে কদমা, তারপর বাতাসা, মুড়কি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। মামা বললেন, তোমাদের কাল কুমারপাড়ায় নিয়ে যাব। তারা বলল, মামা বলে দিছে কি তোমাদের কালকে কুমারপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা দেখতে গেলাম কুমারপাড়া। আনন্দপুর গ্রামের উত্তর দিকে 8-10 ঘর বসত বাড়ি, এই নিয়ে কুমারপাড়া। ওই 8-10টা ঘর নিয়েই হচ্ছে কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রেখেছে, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছে, কেউ বা এগুলো সারি সারি করে মানে শুকাতে দিচ্ছে, রোদের মধ্যে শুকাইতে দিচ্ছে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, এগুলো আবার পোড়াইতে হয়, চুলা আছে। উঁচু ছোট ঢিবির মতো এই চুলা। মাটি পোড়া গন্ধ মাটির পোড়া গন্ধ পাচ্ছি, আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলেমেয়েরা এ কাজ করছে। মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে একসময় সুন্দর পোড়ামাটির ফলকের কাজ হতো। এর জন্য নানা আহ টেরাকোটা, বাংলায় অনেক পুরানো শিল্প এই টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো এই টেরাকোটা। শালবন, দেখো বিহার, শালবন বিহার, তারপর হচ্ছে মহাস্থানগড়, পাহাড়পুর বৌদ্ধ বিহার, বিহার ও দিনাজপুরের কান্তজির মন্দিরে এই টেরাকোটার কাজ রয়েছে। মাটির ফলকে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো এমন সুন্দর হয়ে ওঠে। ছোট ছোট ফলককে পাশাপাশি জোড়া দিয়ে বড় করা যায়। পোড়ামাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প। মামা বললেন, টেরাকোটা বা পোড়ামাটির এসব কাজ এদেশে শুরু হয়েছে হাজার বছর আগে। আজকাল কি পোড়ামাটির এই শিল্প চর্চা হয় না? মানে এখন বর্তমান সময় কিন্তু এটা কম, তারপরেও গ্রামে বিভিন্ন মেলা যখন বসে কিছু কিছু পাওয়া যায় বৈশাখী মেলায়। মামার কাছে জানতে চাইলাম আমরা। মামা বললেন, আজকাল ওরকম টেরাকোটা হচ্ছে না বটে, তবে পোড়ামাটির নকশার কদর বেড়েছে। সরকারি বেসরকারি ভবনে আজকাল সৌন্দর্য বাড়ানোর জন্য নানা রকম নকশা করা মাটির ফলক ব্যবহার হচ্ছে। আমাদের দেশের কুমাররা এসব তৈরি করছেন। বললাম, আমরা এসব পোড়ামাটির কাজ দেখতে চাই। এসব পোড়ামাটির কাজ তারা দেখতে চায়। মামা বললেন, আহ সুযোগ মতো এক সময় তোমাদের শালবন বিহারে নিয়ে যাব। আচ্ছা, এর আগে পড়ে নাই বুশরা ওয়ান? তা বুশরা ওয়ান পড়ো। সোহা তো পড়েছিল তাই না বাবা? অনুশীলনের ওই যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, শখ, তারপর সে টেপা পুতুল, নকশা, এগুলো পড়ো। বুশরা ওয়ান যুক্ত হয়েছে? না মনে হয়। আচ্ছা, বুশরা টু, শব্দার্থ। জি স্যার। শখ, মনের ইচ্ছা বা রুচি। টেপা হুম, পুতুল, কুমাররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকৃতির পুতুল করেন। টিপে টিপে তৈরি করা হয় বলে এসব পুতুলের নাম টেপা পুতুল। আচ্ছা, নকশা, এরপর। হ্যাঁ, বলো। একটা করে বলবো। না না, এরপরটা হচ্ছে এই আরাধ্যা, 2 নাম্বারটা। নকশা, রেখা দিয়ে আঁকা ছবি। শখের হাড়ি, টেপা পুতুল বা পশু পাখির গায়ে গ্রামের শিল্পীরা নানা রঙের ছবি আঁকেন। এই ছবিগুলোই হলো নকশা। আচ্ছা, এরপরে কে আছে? এখন বুশরা ওয়ান মনে হয় যুক্ত হয়েছে। তোষা, 3 নাম্বারটা। চীনের যেগুলো আছে আর কি, উত্তর পড়বা, প্রশ্ন পড়বা, উত্তর বলবা। স্যার শব্দার্থ তো সবগুলো হলো স্যার না। শব্দার্থ সবগুলো হয় না?
স্যার স্যার তিনটা হচ্ছে শুধু। তিনটা, প্রথম তিনটা হয়েছে। আচ্ছা, আরাধ্যা কোন পর্যন্ত পড়ছো? টেরাকোটা? আমি শুধু নকশা পড়ছি। ও, একটা। না, এটা করলে তো হবে না। আচ্ছা, যাই হোক। তোসরা, তারপর যে কয়টা আছে সব কয়টা পড়ো তোসরা। তো শব্দার্থ। হ্যাঁ, 1 নম্বরের। শালবন হুম। কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। আহ অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন আহ সভ্যতার পরিচায়ক। শালবন বিহারেও পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক। টেরাকোটা। টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। পোড়ামাটির তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা নামে পরিচিত। মৃৎশিল্প। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। আহ শখের হাড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। আচ্ছা, এরপর এই যে শূন্যস্থান, তো ক নাম্বার? এই যে ড্যাশ দেখেছো, এই গ্রামের শিল্পীদের তৈরি, এটা তো হয়ে গেল তাই না, 2 নাম্বারটা। সোহা, এবার সোহা। সোহা সঠিক উত্তর সব কয়টা? আচ্ছা, বুশরা ওয়ান বারবার অ্যাড করতেছি, বারবার বেরিয়ে যাচ্ছে কেন? সোহা। আনন্দপুরে কখন মেলা বসে? হুম। 2 পহেলা বৈশাখ। হুম। মামা কোথায় পড়েন? ঢাকার চারুকলা ইনস্টিটিউটে। হুম। মৃৎশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে মাটি। হুম। আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। কুমার হুম। সম্প্রদায়ে কাজ করে মাটির কাজ। হুম। রমেশ শিল্পীরা রং তৈরি করেন শীল ও কাঁঠাল গাছের বাকল থেকে। হুম। পোড়ামাটির ফলকের অন্য নাম টেরাকোটা। হুম। আচ্ছা, তারপরে এখানে নিচের প্রশ্নগুলো, প্রশ্ন না এখানে আর তেমন কিছু নেই। প্রশ্ন অনুচ্ছেদটি পড়ি, প্রশ্নগুলোর উত্তর দেই। আচ্ছা, এরপর হচ্ছে এটা এখানে আছে, বাক্যগুলো বুঝে লিখি। কান্তজির মন্দির। আচ্ছা, এই যে কান্তজির মন্দির বা এখানে যা আছে, এটা হলো বুসরাওয়ান এখন যুক্ত হয়েছে। বুসরাওয়ান, হ্যাঁ বুসরাওয়ান তো আছে। বুসরা, তুমি কি শুনতে পাচ্ছ না? আচ্ছা, কান্তজির মন্দির বুসরা 2 প্রথম, তুমি পড়ো। জি স্যার। কান্তজির মন্দির 1752 খ্রিস্টাব্দে মহারাজ রামনাথ রায় দিনাজপুরে কান্তজির মন্দির নির্মাণ করেন। আচ্ছা। এই মন্দিরের গায়ে স্থাপিত অপূর্ব সুন্দর টেরাকোটা বাংলা মাটির শিল্পের প্রাচীন নিদর্শন। আচ্ছা, এরপরে পাহাড়পুর, আরাধ্যা। পাহাড়পুর। নওগাঁ জেলার পাহাড়পুরে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন সোমপুর বিহার। এই সোমপুর বিহারের আশপাশে বড় বৌদ্ধ মন্দিরে পাওয়া গেছে অনেক সুন্দর টেরাকোটা। এগুলো অষ্টম শতকের, অর্থাৎ আজ থেকে প্রায় 1200 বছর আগের তৈরি। তারপর হচ্ছে তোসরা। শালবন বিহার। কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। অষ্টম শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক। শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক। মহাস্থানগড়, সোহা। বগুড়া শহর থেকে 18 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত মহাস্থানগড়। যীশু খ্রিস্টের জন্মের পূর্বে তৃতীয় থেকে পরবর্তী 15 শতকে বাংলার এই প্রাচীন নগর গড়ে ওঠে। মহাস্থানগড়ে পাওয়া গেছে অনেক পোড়ামাটির ফলক, পাত্র, অলংকার ও। আচ্ছা, বুসরা ওয়ান মনে হয় যুক্ত হইতে পারতেছে না, সমস্যা। এরপর শব্দ দূষণ। আচ্ছা, দেখো। স্যার, হুম। এই কবিতাটি কি পড়তে পারবো আমি? হ্যাঁ, পারবা, পড়ো। তুমি প্রথম প্যারা, এই প্যারাটা পড়ো।
শব্দ দূষণ। সুকুমার বড়ুয়া। গরু ডাকে হাঁস ডাকে ডাকে কবুতর। গাছে ডাকে শত পাখি সারা দিন ভর। হুম মোরগের ডাক শুনে প্রতিদিন ভোরে। নিশির রাতে কুকুরের দল ডাকে জোরে। হুম দোয়েল চড়ুই মিলে কিচির মিচির। গান হুম শোনে ঘুঘু আর টুনটুনি। আচ্ছা, পরের পাড়াটা আরাধ্যা। শহরের পাতি-কাক ডাকে ঝাঁকে ঝাঁকে, ঘুম দেওয়া মুশকিল হর্নের হাঁকে। সিঁড়ি চলে, টিভি টিভি চলে, বাজে টেলিফোন, দরজায় বেল বাজে, কান পেতে শোন। গলি পথে ফেরিওয়ালা হাঁকে আর হাঁটে, ছোটদের হইচই স্কুল মাঠে। পল্লী সেই সুরে ভরে যায় মন, শহুরের জীবন জ্বালা শব্দ দূষণ। আচ্ছা, তারপরটা হচ্ছে তোসরা। ওই যে 1 নম্বরের শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি। তোসরা। হুম। মাঝরাত, নিশিরাত। হ্যাঁ। চিল, নিশি। পাখি, তারপর। হুম গাছ, ফেরি আলা, হুম আম, রাস্তায় বা বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন। হুম শব্দ দূষণ, হুম অত্যন্ত কোলাহল। আচ্ছা, তারপর 2 নম্বরটা সোহা। সোহা, 2 নম্বর। শূন্যস্থান পূরণ করো। ফেরিওয়ালা চেঁচামেচি করো না, সবাই ঘুমোচ্ছে। ভোরবেলাতে পাখির কিচিমিচির শুনতে শুনতে আমার ঘুম ভাঙে। হুম ফেরিওয়ালা ছিঁড়ে টাকা বসে যাই। হুম শব্দ দূষণ আমাদের শোনা ক্ষমতা কমিয়ে দেয়। হুম স্যার, ক নাম্বার হবে? নিশিরা স্যার, চেঁচামেচি করে না, সবাই ঘুম। হুম স্যার নেট ছিল না, এখানে জয়েন করতে পারিনি। বুসরা 1 এতক্ষণে পারোনি, তোমার মনে হয় নেটের সমস্যা ছিল না বাবা? ইয়েস স্যার, আমি এটা রেকর্ড আমি এটা রেকর্ড করে রাখছি, প্রথম 3টা মানে আজকে 3টা গল্প, 2টা গল্প একটা কবিতা এগুলো আমরা পড়লাম আর কি। তো এটা রেকর্ড করে রাখছি, প্রয়োজন আমি দিয়ে দেবো না তোমাকে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, 3 নম্বর, বুসরা 1, তুমি এই যে শহুরে জীবনের সাথে গ্রামের জীবনের তুলনা করি, পরিবেশ বা এই ইয়েগুলো সঠিকভাবে পড়বা সবগুলো, হ্যাঁ? কবি পরিস্থিতিটা পড়ো, বুসরা 1। ওকে স্যার। সুকুমার বড়ুয়া বাংলাদেশের একজন প্রখ্যাত ছড়াকার। তিনি 1938 সালের 5ই জানুয়ারি চট্টগ্রামের রাউজান থানার বিনোদিনী গ্রামে জন্মগ্রহণ করেন। তার হুম রচিত কয়েকটি গ্রন্থ পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনা ছড়া, এলোপাথারি, নানা রঙের দিন, চিচিং পাখ প্রভৃতি। তিনি আহ, শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেছেন। আচ্ছা, তাহলে এই 3টাই ছিল আমাদের আজকের পড়ালেখা। এরপর স্মরণীয় যারা চিরদিন পরে ক্লাসে আমরা করবো, এই 3টা খুব ভালো করে পড়বা, ঠিক আছে বাবা? স্যার, আপনি আজকে 7 থেকে জি 9 স্যার। পর্যন্ত পড়াইছেন। হ্যাঁ, 7, 8, 9। স্যার, হ্যাঁ, বলো বাবা। জানেন পহেলা বৈশাখে আমার বার্থডে। হুম, পয়লা বৈশাখ তোমার? বার্থডে, ওই যে। আচ্ছা, মানে পয়লা বৈশাখে তোমার বার্থডে, ভালো দিন তো। আচ্ছা স্যার, একটু পড়ালেখাটা বেশি বেশি করে দেখেন, ঠিক আছে? তাহলে ভালো থাকেন। জি স্যার। বাই বাই, টাটা। আসসালামু আলাইকুম স্যার, ভালো ওয়ালাইকুম থাকেন। আসসালাম। হুম।